ক্ষুধায় ক্লিষ্ট 7টি বাচ্চার জীবন বাঁচানোর জন্য এক টুকরো রুটি চুরির অপরাধে 19 বছরের জেল হয় জ্যাভ হেলজার। 19 বছর কারাগারে কাটানোর পর সবার কাছ থেকে যখন সে লাঞ্ছিত বিতাড়িত, তখনই অনুগ্রহ লাভ করে ডি শহরের বিশপ মিরিয়েলের। ভ্যালজা কি পেরেছিল বিশপ মিরিয়েলের আদর্শে চলতে? আর তারপর কোথায় বা সে হারিয়ে গেল? নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আজ শুনবেন জ্যাভ হেলজার জীবনের পরবর্তী সময়ের কাহিনী। বিখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগোর কলমে লে মিজারেবল দ্বিতীয় পর্ব। আজকের গল্প পাঠ করেছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে শুভদীপ, পার্থ, নবনীতা, মৌমিতা, বোবাই, নীল, দেবীপ্রসাদ, অনুরণিশা, সজীব মাহমুদ নীল ও আমি নীলাঞ্জন। আবহ সঙ্গীত দিয়েছেন সূর্য, প্রচ্ছদ অলঙ্করণে রোহন, শব্দগ্রহণ ও সমগ্র পরিচালনা নীলাঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক ভিক্টর হুগোর লেখা লে মিজারেবল দ্বিতীয় পর্ব। ফ্রান্সের একটি শহর অ্যামসুরেন নকল চুনির ব্যবসার জন্য সে সময় সারা ইউরোপে শহরটির বেশ খ্যাতি ছিল। 1815 সালে শীতের এক রাত শহরে সে রাতের দারুণ শোরগোল, কারণ শহরের টাউন হলে আগুন লেগে গেছে। সেই আগুনের শিকার হয়েছে লোকজন। ছুটোছুটি আর চিৎকার আর আর্তনাদ, সেই এলাকা তখন যেন এক প্রলয় কাণ্ড বেঁধে যাচ্ছে। জমায়েত লোকজনের মধ্যে একজন সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। লোকটির সাজ পোশাক শ্রমিকের মতো, পিঠে ঝোলা, হাতে লাঠি। আগুনের মধ্যে থেকে লোকটি পুলিশের বড় কর্তার 2 ছেলেকে উদ্ধার করলেন। পরে জানা গেল লোকটি এই শহরে নতুন এসেছে। তিনি এই শহরের বাসিন্দা নয়। তার নাম ফাদার মাদলেন। বয়স প্রায় 50, মাথার চুলে পাক ধরেছে। শহরে আগমনের সাথে সাথেই ফাদার মাদলেন শহরের বাসিন্দাদের কাছে পরিচিত হয়ে গেলেন। এমন একজন আত্মত্যাগী লোক সম্পর্কে শহরের বাসিন্দাদের মধ্যে তখন কোনো প্রশ্ন দেখা দিল না। ফাদার মাদলেন সেই শহরে বসবাস শুরু করলেন। সামান্য পুঁজি নিয়ে ইমিটেশন চুনির একটা কারবারও খুলে বসলেন। দিনের পর দিন যায়, ফাদার মাদলেনেরও দিন বদল হচ্ছে। ফাদার মাদলেনের ছিল অপূর্ব কর্মশক্তি। কিছুদিনের মধ্যেই তিনি তার কারবারের অবস্থা পাল্টে ফেললেন। তিনি ইমিটেশন চুনির প্রস্তুতের উন্নততর এক রাসায়নিক প্রক্রিয়া বের করলেন। তার কারখানার চুনি সবার উপরে টেক্কা দেওয়া শুরু করল। সাধারণ লোক তো দূর থাক, টাকা জহুরিও অনেক সময় তাক লেগে যেত, এ আসল চুনি না নকল চুনি। দেখতে দেখতে তার কারখানার চুনির নাম ছড়িয়ে পড়ল। ফাদার মাদলেনের কারখানা দিন দিন বড় হতে লাগলো। কারবার ফুলে ফেপে উঠল। এর সাথে ফাদার মাদলেন তার চুনির দাম কমিয়ে দিলেন আর কারখানায় কারিগরদের মজুরি দিলেন বাড়িয়ে। কারবার শুরু করবার বছর 5 মধ্যে তিনি বিপুল অর্থের অধিকারী হলেন। নকল চুনির ব্যবসাটি তিনি প্রায় একচেটিয়া করে ফেললেন। সারা ইউরোপে তার চুনির খ্যাতি ছড়িয়ে পড়ল। আর এই ফাদার মাদলেন আর কেউ নয়, জ্যাভ হেলজার। কত টাকা পয়সার মালিক হলেন ভ্যালজা, কিন্তু একটুও দিমাগ নেই। সাদা সিধে চালচলন, চুলগুলো তার সাদা হয়ে গেছে। চেহারা দেখতে খানিকটা শ্রমিকের মতো, গাম্ভীর্যময় মুখমণ্ডল, কিন্তু যখন হাসেন তখন প্রাণ খুলে হাসেন। লোকজনের সাথে তিনি বড় একটা মিশেন না, নীরবে কাজ করে যান। কোথাও বসে তিনি আসর জমান না। তার কোনো অন্তরঙ্গ বন্ধু আছে বলে তো মনেও হয় না। মাদলেন বাইরে বেরোতে বেরোন। যখন পথ চলেন তখন মনে হয় যেন কোনো এক সুদূর অতীত চেতনাকে নিবন্ধন করে তিনি চলেছেন। তাকে দেখে মাঝে মাঝে মনে হয় তিনি যেন পাথরের খোদাই এক দার্শনিকের প্রতিচ্ছায়া। সাধারণ মোটা কাপড়ের লম্বা কোট, তাতে গলা পর্যন্ত বোতাম লাগানো, মাথায় একটি মোটা টুপি, এই হলো তার পোশাক।
যখন বাইরে বের হন তখন তার হাতে থাকে বন্দুক। আড়ম্বর নেই, বিলাসিতা নেই, কোনো কিছুই নেই। অতি সাধারণ ফাদার মাদলেনের জীবনযাত্রা। তার বিশ্রামের শয়নকক্ষটিও নিরাভরণ। শুধু দুটো সেকেলে ধরনের রূপোর বাতিদান ছাড়া সে ঘরে আর তেমন আসবাবপত্র নেই। কুলুঙ্গিতে বসানো রয়েছে সে দুটো বাতিদান। আরেকটি জিনিস তার বাড়িতে ছিল, তা হল বইপত্রের একটি ছোটখাটো সংগ্রহ। অবসর সময় আর সব কাজের পর তিনি বই পড়তে ভালোবাসতেন। এ বয়সেও দেহে তার যেন দৈত্যের মতো বল। লোকের উপকার হয় এ ধরনের কোনো নগণ্য কাজ করতেও তার দ্বিধা সংকোচ নেই। রাস্তা দিয়ে চলছেন ফাদার মাদলেন, দেখলেন কারো ঘোড়া ক্লান্ত হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। তিনি গিয়ে তুলে দিলেন। খ্যাপা ষাঁড় ছুটছে, কেউ সাহস করে পাগলা ষাঁড়কে ঠেকাতে পারছে না বা এগোচ্ছে না। প্রাণ ভয় সবাই এধার ওধার ছুটছে। রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফাদার মাদলেন। তিনি ষাঁড়কে ঠেকালেন, বাগে নিলেন ষাঁড়ের শিং দুটো ধরে, তাকে প্রায় নিশ্চল করে ফেললেন। এই সময়ও তার দেহে এমনই বল। পথ চলছিলেন মাদলেন। এক জায়গায় বেশ ভিড় জমে গেছে। কি ব্যাপার? গাড়ির চাকা কাঁচা মাটির রাস্তায় কাদায় বসে গেছে। ফাদার মাদলেন সেই কাদার মধ্যে নেমে চাকা তুলে দিয়ে সাহায্য করলেন। ছোট ছোট ছেলেমেয়েরা ফাদার মাদলেনের দারুণ ভক্ত। ফাদার মাদলেন বেড়াতে গেলে পকেট ভর্তি খুচরো পয়সা নিয়ে বেরোতেন। মাঝে মধ্যে গ্রামের ভেতর বেড়াতে যেতেন তিনি। তাকে দেখলেই গরিব ছেলেমেয়েদের মধ্যে হইচই পড়ে যেত। তাকে ঘিরে দাঁড়াতো ছেলেমেয়েরা, তাদের তিনি পয়সা দিতেন। গ্রামের লোকজনদের কাছে ফসলের খবরাখবর জিজ্ঞেস করতেন, এটা ওটা উপদেশ দিতেন। দেখে শুনে মনে হতো ফাদার মাদলেন বোধহয় এককালে একজন অভিজ্ঞ চাষি ছিলেন এবং দীর্ঘদিন গ্রামে কাটিয়েছেন। কিন্তু কেউ তাকে কিচ্ছু জিজ্ঞেস করতে সাহস পেত না। সবার খবরাখবর আর ফাদার মাদলেন নিতেন, কিন্তু কারো সাথে বড় বেশি মিশতেন না। শহরের ছেলেমেয়েরাও তাকে খুব ভালোবাসত। ফাদার মাদলেন লোক বড় ভালো। তিনি কত রকমের খেলনা দেন, ছবি দেন, খাবার দেন, দেন চকলেট। আরেকটি কাজ করেন ফাদার মাদলেন, কিন্তু তা অনেকটা গোপনে। দুহাত খুলে তিনি গরিবদের সাহায্য করেন। অবশ্যই এ কথাও লোকজনের কাছে চাপা পড়েছিল। ফাদার মাদলেন টাকা পয়সা দিয়ে হাসপাতালটির কাজকর্ম আবার ভালোভাবে চালু করলেন। হাসপাতালে আরও 10টি বিছানা বাড়ানো হলো। এই বাড়তি খরচও মাসে মাসে ফাদার মাদলেন বহন করতে লাগলেন। শহরের যে অংশে তিনি বাস করতেন সেখানে ভালো স্কুল ছিল না। নামমাত্র একটা স্কুল ছিল, কিন্তু তাও অত্যন্ত জীর্ণ হতশ্রী অবস্থা। ফাদার মাদলেন ছেলেদের ও মেয়েদের জন্য একটি স্কুল স্থাপন করলেন। দুটো নতুন সুন্দর দালান তিনি তৈরি করে দিলেন। শিক্ষকদের বেতন ছিল কম, তিনি তাদের বেতন বাড়িয়ে দিলেন। বাড়তি টাকাটা দিলেন নিজের পকেট থেকে। তিনি বৃদ্ধ ও পঙ্গু শ্রমিকদের সাহায্যের জন্য একটি সমবায় তহবিল গঠন করলেন। শ্রমিকদের জন্য একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করলেন। এত যে দান করেন, এত যে টাকা পয়সা, এ নিয়ে ফাদার মাদলেনের কোনো রকম দম্ভ নেই। নিজেকে জাহির করার জন্য সামান্য প্রচেষ্টা তার রয়েছে বলে মনে হয় না। আর লোকজনের সেবাকে ফাদার মাদলেন জীবনের ব্রত হিসেবেই গ্রহণ করেছেন। শহরের সাধারণ লোকজনের এই প্রিয়জনটির জীবন এমনিভাবেই কেটে যাচ্ছিল। শহরের লোকজন তাকে শ্রদ্ধা করে ডাকে মসিয়ে মাদলেন, কিন্তু শ্রমিক, কারিগর ও ছোট ছোট ছেলেমেয়েদের কাছে তিনি ফাদার মাদলেন, প্রিয় মাদলেন। দান করেন, শ্রমিক কারিগরদের মঙ্গলের কথা এত চিন্তা করেন, তার উদ্দেশ্য কি? এই নিয়ে কারো কারো দারুণ মাথা ব্যথা শুরু হলো। মাদলেন যখন প্রথম কারবার শুরু করেছেন, কারবারের পেছনে অসম্ভব খাটছেন, তখন এসব লোকজন বলতেন মাদলেন বড়লোক হতে চায়। কিন্তু যখন তারা দেখলেন মাদলেন নিজে বড়লোক হওয়ার জন্য নয়, অন্যকে সচ্ছল করে বড় করে তুলতে চাইছেন, বিত্তহীনদের রুচি রোজগারের সুযোগ দিচ্ছেন, তিনি আসার পর শহরের শ্রমিক ও কারিগরদের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কারবারে ঠিকমতো টিকে থাকার জন্য ফাদার মাদলেনের দেখা দেখি অন্যান্য ব্যবসায়ীরা শ্রমিক ও কারিগরদের মজুরি কিছু না কিছু বাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন। ফাদার মাদলেন আসার পর শহরটি আগের চেয়ে অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে। তখন লোকজন বলা শুরু করলেন ফাদার মাদলেন খ্যাতির কাঙাল, কারবার ভালো করে বাগিয়ে বসেছে, এখন একটু যশের প্রয়োজন, প্রতিপত্তির প্রয়োজন। ফাদার মাদলেন তাই চান। ফাদার মাদলেন এই শহরে আসবার পর থেকে এক ভদ্রলোকের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে। তিনি হলেন এই প্রদেশের সংসদের সদস্য,
যারা একটু অপরিচিত একটু আধটু সমাজহিতকর কাজ করতেন তাদের সবাইকে তিনি প্রতিদ্বন্দ্বী বলে সন্দেহ করতেন। ফাদার মাদলেনকে দেখে তিনি ভাবলেন লোকটি নির্ঘাত সংসদের সদস্য হতে চায়, তাই সদস্য ভদ্রলোকও আধা পানি খেয়ে লেগে গেলেন। শহরের হাসপাতালে তিনিও কিছু একটা টাকা পয়সা সাহায্য দিলেন, বাড়তি দুটো বিছানার ব্যবস্থাও করে দিলেন। ধর্মের প্রতি সদস্য ভদ্রলোকের এমনিতে কোনো আস্থা ছিল না। যারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন তাদেরকে বরঞ্চ তিনি করুণার চোখে দেখতেন। এদিকে ফাদার মাদলেন প্রতি রোববার নিয়মিত গির্জায় যান, বাইবেলের নির্দেশ অনুসারে জীবন নির্বাহের চেষ্টা করেন। ভীষণ ভাবনায় পড়লেন সদস্য ভদ্রলোক। তারপর তিনি ভুল পাল্টে ফেললেন, আর যাই হন নির্বাচনে মাদলেনকে হারাতেই হবে। তিনি দুবেলা গির্জা যাওয়া শুরু করলেন। দেখতে দেখতে বৎসর 4 কেটে গেল। 1819 সালের দিকে এমসুরেম শহরে এখান থেকে ওখানে একটি খবর ছড়িয়ে পড়ল। কি বৃত্তান্ত? না, রাজা নাকি স্থির করেছেন ফাদার মাদলেনকে এমসুরেম শহরের মেয়র হিসেবে মনোনয়ন দেবেন। ফাদার মাদলেনের ইচ্ছেটা কি এ নিয়ে চিন্তায় যাদের খাদ্য মুখে উঠছিল না তারা এবার উল্লসিত হয়ে উঠলেন। তারা বলা বলি শুরু করলেন, কি আগেই তো বলেছিলাম ফাদার মাদলেন একটু খ্যাতি আর প্রতিপত্তি চায়, এবার দেখলে তো। শহরের লোকজন খবরটা কোত্থেকে পেয়েছিল জানি না, কিন্তু আসল খবরটা একটা নিছকই গুজব ছিল না। সত্যি সত্যি রাজা ফাদার মাদলেনকে মেয়র হিসেবে নিযুক্ত করলেন। সরকারি গেজেটে তার নাম ছাপা হল। কিন্তু ফাদার মাদলেন রাজার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি তার অক্ষমতার কথা জানালেন। যার জল্পনা কল্পনা করছিলেন তাদের মুখে রা রইল না। নকল চুনি প্রস্তুতের যে আধুনিক পদ্ধতি ফাদার মাদলেন আবিষ্কার করেছিলেন সে বছর শিল্প প্রদর্শনীতে তা দেখানো হল। চুনি বিশেষজ্ঞরা পদ্ধতিটির প্রচুর প্রশংসা করলেন। ফাদার মাদলেনের এই কৃতিত্বের জন্য রাজা তাকে বিশেষ উপাধি দান করলেন। শুনেই সে জল্পনাকারী লোকজন বলেন, তাই বলো, মাদলেন গোপনে গোপনেই খেতাব পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু মাদলেন যখন খেতাব প্রত্যাখ্যান করলেন তখন তারা রীতিমতো হতবুদ্ধি হয়ে পড়লেন। ব্যাপার কি? ফাদার মাদলেনের ইচ্ছেটা তাহলে কি? কেউ কেউ বলা বলি শুরু করলেন, দেমাগ, স্রেফ দেমাগ, মাদলেন এখন ধরা কি সরা জ্ঞান করছে। কেউ কেউ বললেন, ফাদার মাদলেন অত অল্পেতে তুষ্ট নয়, শুধু মেয়র করলেই চলবে না, মাদলেনের ক্রুশ চাই, ক্রুশ। কিন্তু ফাদার মাদলেন যখন ক্রস গ্রহণে অসম্মতি জানালেন তখন সবাই ভীষণ আশ্চর্য হয়ে গেলেন। মাদলেন তাহলে চান কি? লোকটা কি খেয়ালি? এদিকে সমাজের বিশেষ শ্রেণীর লোকজন ফাদার মাদলেনের দিকে বেশ ঝুঁকে পড়লেন। নানা জায়গা থেকে তার নিমন্ত্রণ আসা শুরু করল। একদিন যারা ফাদার মাদলেনকে দেখে না কুচুভাব করতেন তাদেরই কেউ কেউ এগিয়ে এলেন সখ্যতা করার জন্য। ধনবান ফাদার মাদলেনের কারবারে দেশের বড় বড় ধনীরা তাদের টাকা খাটানোর আমন্ত্রণ জানালেন, কিন্তু ফাদার মাদলেন এসব আমন্ত্রণও গ্রহণ করলেন না। সখ্যতা করার জন্য তারা হাত বাড়ালেন। তারা ফাদার মাদলেনের নাগাল পেলেন না। ব্যর্থ হয়ে তারা সবাই বলাবলি শুরু করলেন, কোথাকার না কোথাকার লোক এই মাদলেন, একেবারে গেও ভূত একটা, কোনো ভদ্রতা জানে না, বকলম একটা বেনে। এইসব কথায় ফাদার মাদলেন অবশ্য কোনো আমল দিতেন না। দেশের রাজা কিন্তু ভুললেন না। পরের বছর অর্থাৎ 1820 সালে তিনি আবার ফাদার মাদলেনকে এমসুরেম শহরের মেয়র হওয়ার আমন্ত্রণ জানালেন। ফাদার মাদলেন এবারও রাজি হলেন না, কিন্তু রাজা এবার এসব শুনতে রাজি নন। তিনি বললেন, দেশের ও দশের কল্যাণের জন্য ফাদার মাদলেনের আরও সাহায্যের প্রয়োজন রয়েছে। কোনো কথা নয়, মসিয়ে মাদলেনকে অবশ্যই রাজি হতে হবে। এদিকে ফাদার মাদলেনের কারখানা বাড়ির সামনে এসে জনগণ ভিড় জমিয়ে দাবি জানানো শুরু করল। দেশের বড় বড় লোকেরা, সমাজের উঁচু বংশের লোকেরাও তাকে অনুরোধ জানালেন। একটি বুড়ি তার ঘরের জানলা থেকে চেঁচিয়ে বলল, মসিয়ে মাদলেন, আপনি দয়া করে মেয়র পদ গ্রহণে সম্মত হন। আপনি কি জনসাধারণের মঙ্গল চান না? মেয়র যদি একজন সৎ,
জ্ঞানবান ও কর্মনিষ্ঠ লোক হয়, তবে জনসাধারণের ভীষণ উপকার হয়। আমাদের সেই উপকার করার যোগ্যতা আপনার রয়েছে মসিয়ে মাদলেন। এতে অসম্মতি জানিয়ে আপনি আমাদের অপকার বা অপমান করতে পারবেন না। এত লোকের অনুরোধকে উপেক্ষা করা গেল না। এমসুরেম শহরের মেয়রের দায়িত্ব গ্রহণের ফাদার মাদলেন শেষ অবধি রাজি হলেন। কিন্তু মেয়র হয়েও সে আগের মতোই রয়ে গেলেন তিনি। মেয়রের কাজটুকু শেষ করে তিনি বাকি সময় একাকী থাকতে ভালোবাসতেন, শুধু নিজের মনের মাধুরী মিশিয়ে, নিজের মনের উত্তাপ দিয়ে, কখনো বা নাম না জানা উদাস করা নিঃসঙ্গতায় হারিয়ে গিয়ে বেদনার পরতে পরতে তিনি সে সময় ব্যক্তিগত কিংবা জনকল্যাণকর নানা কাজে নিজেকে মগ্ন রাখতেন। এসব অনেক কাজেরই পুরো ইতিহাস অনেকেরই জানা ছিল না। মসিয়ে মাদলেন মাঝে মাঝে বলতেন, এই পৃথিবীতে কেউ খারাপ নয়, কোনো কিছুই খারাপ নয়। আসলে সত্যি কথা বলতে কি, পারিপার্শ্বিকের জন্যই সবকিছু হয়। মসিয়ে মাদলেনের আরেকটি অভ্যাসের কথা এখানে বলতে ভুলে গেছি। অল্প বয়সী ছেলেরা, বিশেষ করে যারা গান গেয়ে পয়সা রোজগার করে বেড়ায় কিংবা যারা দেশে দেশে ঘুরে বেড়ায় ও চিমনি পরিষ্কার করে, তাদেরকে দেখতে পেলে মসিয়ে মাদলেন কাছে ডাকতেন। তাদের নাম ধাম এ কথা সে জিজ্ঞেস করতেন, পরে টাকা পয়সা দিয়ে বিদায় করতেন। কালক্রমে এ কথা বিভিন্ন শহরে জানাজানি হয়ে গেল। অনেক ছেলে টাকা পয়সা পাবে এমন লোভে এমসুএম শহরে এসে মসিয়ে মাদলেনের নজরে পড়ার চেষ্টা করতে লাগল। মসিয়ে মাদলেনের যোগ্য পরিচালনায় এমসুরেম শহরের দিন দিন শ্রীবৃদ্ধি হতে লাগল। সবার উপার্জন আগের চেয়ে বেড়ে গেল। সরকারের রাজস্ব আদায়ের অসুবিধা কমে গেল। রাজস্ব আদায়ে আগে যে টাকা খরচ হতো তার 4 ভাগের 1 ভাগ খরচ কমে গেল। রাজস্ব মন্ত্রী তার রিপোর্টে একথার উল্লেখ করলেন। 1821 সালে ডি শহরের সেই বিশপ মিরিয়েল মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তার বোন তাকে দেখাশোনা করতেন। বিশপ মিরিয়েলের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর দেখা গেল মসিয়ে মাদলেন শোকচিহ্ন স্বরূপ কালো পোশাক পরিধান করেছেন। শহরে এ নিয়ে আবার নতুন জল্পনা কল্পনা শুরু হল। অনেকেই ধারণা করলেন বিশপ মিরিয়েল হলেন মসিয়ে মাদলেনের রক্ত সম্পর্কিত কোনো নিকটজন। বিশপ মিরিয়েল ছিলেন একজন সর্বজনের শ্রদ্ধের ব্যক্তি। এবার মসিয়ে মাদলেনের উপর লোকজনের শ্রদ্ধা আরও বেড়ে গেল। সমাজে উঁচু শ্রেণীর লোকদের তাকে নিজের লোক ভাবতে তখন আর তেমন দ্বিধা নেই। মসিয়ে মাদলেনও এটা বুঝতে পারলেন। তার প্রতি সমাজের বিশেষ শ্রেণীর লোকজনের সৌজন্য, তাকে প্রীতি সম্ভাষণের ঘটা দেখে অন্তত এটা না বোঝার কোনো কারণ ছিল না। কিন্তু তবু একটা খটকা থেকে গেল। বিশপের মৃত্যুর কয়েকদিন পর অভিজাত শ্রেণীর এক কৌতূহলী বৃদ্ধা জিজ্ঞেস করলেন, মসিয়ে মাদলেন, একটা কথা জিজ্ঞাসা করব? বিশপ মিরিয়েল কি আপনার কোনো নিকট আত্মীয় ছিলেন? মাদলেন জবাব দিলেন, না। তবে আপনি তার মৃত্যুতে শোক চিহ্ন ধারণ করেছেন কেন? মাদলেন খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ ছোটবেলায় আমি বিশপ মেরিয়েলের চাকর ছিলাম। বৃদ্ধা খানিকটা থতমত খেয়ে গেলেন। সময় গড়িয়ে যায়, বদল হয় মানুষের ধ্যান ধারণা। সময়ের প্রভাবে অতীতের অনেক বিরূপতা মানুষ ভুলে যায়। মানুষ তার ভুলও বুঝতে পারে। মসিয়ে মাদলেনের বেলাও তাই হল। তার উপর এক শ্রেণীর লোকের যে বিরূপ ভাব ছিল, ক্রমে তা দূর হয়ে গেল। তাকে নিয়ে আর জল্পনা কল্পনা হয় না। নিন্দা, ঈর্ষা, কুৎসা সবকিছুই একদিন শেষ হল। শহরের লোক আজ তাদের প্রিয় মেয়র মসিয়ে মাদলেনকে আন্তরিক সম্মান করে। ডি শহরের বিশপ মিরিয়েল সম্পর্কে জনসাধারণ যে ধারণা পোষণ করেন, মসিয়ে মাদলেন সম্পর্কেও সবার তেমনই উঁচু ধারণা। দূর দূরান্ত এমনকি অন্য শহর থেকেও লোকজন তার কাছে পরামর্শ নিতে আসে। বিবাদ বিস্বাদ হলে আদালতে যাওয়ার আগে তার কাছে বিচারের ভার দেয়। শহরে আসা মাত্র 7 বছরের মধ্যে নানা অভিজ্ঞতার উত্তরণে নানা চড়াই উৎরাই পেরিয়ে 1821 সালে
মাসিয়ে মাদলেন হয়ে গেলেন সেই শহরের জনগণের প্রিয় মাদলেন। সারা দেশের লোক যাকে আপনজন হিসেবে ভাবছে, শ্রদ্ধা করছে, তাকে এমসুরেম শহরের অন্তত একজন সহ্য করতে পারছিলেন না। মাসিয়ে মাদলেনের প্রতি তার মনে রয়েছে সন্দেহের দোলা। সন্দেহটি বলতে গেলে তার মনে একটি খুঁটির মতো দাঁড়িয়েছে। মাদলেনের যে এত সুনাম, এত প্রতিপত্তি, এত আকর্ষণ রয়েছে, তবুও যখন হেঁটে চলতেন তখন এই লোকটিকে মাঝে মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যেত। কখনো কখনো সে অনুসরণ করে চলত মেয়র মাদলেনকে। চট করে বোঝবার উপায় নেই যে লোকটি মেয়রের মাদলেনের পিছু নিয়েছেন কিংবা তার প্রতি লক্ষ্য রাখছে, কিন্তু কেউ যদি এদিকে ভালোভাবে নজর দিত তাহলে দেখা পেত লোকটি যেন মেয়র মাদলেনের পেছনে একেবারে আঠার মতো লেগে রয়েছে। লোকটি দীর্ঘকায়, তার নাক চ্যাপটা, ঠোঁটের উপর একজোড়া প্রকাণ্ড গোঁফ, মঙ্গোলিয়ান ধরনের বৃহৎ চোয়াল, ছোট মাথা, মাথার চুলে কপাল ঢাকা। তাকে দেখলেই লোকের মনে ভয়ের সৃষ্টি হয়। তার মুখে হাসি দেখা অতি বিরল। মনে হয় সবসময় সে বুঝি রেগে রয়েছে। মুখের ভাবে রয়েছে আঁকি বুকি কুঞ্চিত রেখা। চোখের দৃষ্টি কেমন যেন একটু মিনমিনে, কেমন যেন এক অদ্ভুত দৃষ্টি। লোকটি মাঝে মাঝে যখন হাসে তার নাকের দুপাশে চ্যাপটা দুটো ভাঁজ পড়ে। নাকের গভীর ছিদ্র আরও ফেঁপে ওঠে। হাসলে তাকে দেখায় বাঘের মতো। মনে হয় লোকটি বোধহয় সব ধরনের নিষ্ঠুর কাজই করতে পারে। তার পরনে সর্বদা থাকে খাঁকি পোশাক, হাতে বেতের লাঠি, মাথায় টুপি, কপালের বেশ খানিকটা সেই টুপিতে ঢাকা থাকে। মাঝে মাঝে তাকে গুপ্তচরের মতো মনে হয়, কখনো মনে হয় শিকারী বাঘের মতো। মনে হয় অতর্কিতে কোনো গুপ্তস্থান থেকে বুঝি সে সামনে লাফিয়ে পড়বে। সাধারণ লোকের সাথে অবশ্য একটি ব্যাপারে তার মিল রয়েছে। আনন্দিত হলে সে নাকে নস্যি দিতে শুরু করে। এই লোকটি হল এমসুরেম পুলিশের ইন্সপেক্টর জাভিয়ার। আগে সে দক্ষিণ প্রদেশের কারাগারের কর্মে নিযুক্ত ছিল। জাভিয়ারের জন্ম হয় কারাগারে। তার বাবা ছিল কারাদণ্ডে দণ্ডিত আসামি। সে নৌকোয় কাজ করত। তার মা লোকের হাত গুনে ভাগ্য ফল বলত। জাভিয়ারের চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য ছিল, তা হল বিদ্রোহের প্রতি বিদ্বেষ এবং শাসকদের প্রতি আনুগত্য। তার ধারণা ছিল বিচারক কখনো অন্যায় করেন না, শাসনকর্তারা কখনো ভুল হতে পারে না। তার ধারণা যে অপরাধী, তার কাছ থেকে কোনো শুভ ফলের আশা করা যায় না। অপরাধীর কখনো দোষ স্খলন হবার নয়। শাসন সংক্রান্ত কাজে নিযুক্ত ঊর্ধ্বতন প্রত্যেক লোকের প্রতি ছিল তার গভীর সম্মানবোধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে ছিল তার চরম ঘৃণা, অবজ্ঞা আর বিদ্বেষ। আরেকটি কথা, নরহত্যা থেকে সাধারণ চৌর্যবৃত্তি পর্যন্ত সব অপরাধী ছিল জাভিয়ারের কাছে বিদ্রোহের নামান্তর। তবে এই কথাও ঠিক, তার চরিত্রে তেমন কোনো দোষ ছিল না। অনেক পুলিশ কর্মচারীর মধ্যে রূঢ়তা, ক্রূরতা, প্রভুত্ববোধ, নীচতা থাকে। তার খানিকটা ইন্সপেক্টর জাভিয়ারের মধ্যেও ছিল, কিন্তু নিচমনা যাকে বলে সে তেমনটি ছিল না। আমোদ প্রমোদে সে সময় নষ্ট করে না। কাজে তার কোনো শিথিলতা নেই, বরঞ্চ বলা যায় কর্তব্যের কাছে সে আত্মদান করেছিল। যে কাজে সে নিযুক্ত থাকত সে কাজ শেষ করাই ছিল তার ধ্যান ধারণা। কর্তব্য করতে গিয়ে সে চারধারে রাখত সজাগ দৃষ্টি। সে দৃষ্টিতে প্রেম নেই, প্রীতি নেই, পক্ষপাতিত্ব নেই, আছে শুধু কর্তব্য আর কর্তব্য। প্রলোভন তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। অপরাধীকে খুঁজে বের করা তার সাধনা। অপরাধ যত সামান্যই হোক না কেন, জাভিয়ারের চোখে তা মারাত্মক অপরাধীর ধরার মতো নির্মম। এমনকি তার বাবা কিংবা তার মা কোনো অন্যায় করলেও জাভিয়ার হয়তো নির্মমতার সাথে ধরিয়ে দিয়ে চরম তৃপ্তি পেত। এই জাভিয়ারের দৃষ্টি পড়ল মাসিয়ে মাদলেনের উপর। আগেই বলেছি, মাসিয়ে মাদলেনের প্রতি ইন্সপেক্টর জাভিয়ারের সন্দেহ একটি সংস্কারের মতো দাঁড়িয়ে গিয়েছিল। পৃথিবী যেভাবেই চলুক না কেন, বিড়াল যেমন ইঁদুরের অস্তিত্ব বুঝতে পারে, এ অনেকটা তেমনই। এ কথা ঠিক, মানুষের এ ধরনের সংস্কার অভ্রান্ত নয়। তাহলে বুদ্ধিবৃত্তির চেয়ে সংস্কারই হতো উৎকৃষ্ট। কিন্তু সে যাই হোক, জাভিয়ার অন্তত অনুভূতি কিংবা সংস্কারের বশেই মাসিয়ে মাদলেনের প্রতি সন্দেহ পোষণ করছিল।
তার মনে জিজ্ঞাসা, একে যেন কোথায় দেখেছি। আমি কি প্রতারিত হব? ইন্সপেক্টর জাভিয়ার যে তার প্রতি লক্ষ্য রাখছে এ কথা মসিয়ে মাদলেনও বুঝতে পারলেন। জাভিয়ার যেভাবে তার দিকে তাকিয়ে থাকে, যেভাবে অনুসরণ করে, তা মাঝে মাঝে রীতিমতো অভব্য ও অস্বস্তিকর। কিন্তু এতে মসিয়ে মাদলেনের কোনো ভাবান্তর হলো না। তার উদার চোখে এজন্য কোনো মেঘ জমেছে বলেও বোঝা গেল না, কিন্তু তার সেই আগের অভ্যাস মতোই চলাফেরা করতেন। জাভিয়ারকে ডেকে তিনি জিজ্ঞাসাও করলেন না, তার কাছে তিনি গেলেনও না কিংবা এড়িয়ে চললেন না। আর সবার সাথে তিনি যেভাবে চলেন, জাভিয়ারের সাথেও তার তেমনই সম্পর্ক। জাভিয়ার মসিয়ে মাদলেনের এমনি ব্যবহারে খানিকটা চিন্তিত হল, কিন্তু মসিয়ে মাদলেনও জাভিয়ারের একদিনের আচরণে খানিকটা ভাবনায় পড়লেন। এমসুরেম শহরের এক ঘোড়ার গাড়ি গারোয়ান ছিল, তার নাম ফসলবা। ফসলবা বয়সে বৃদ্ধ, সে সামান্য লেখাপড়া জানত। আগে সে অন্য ব্যবসা করত, কিন্তু তাতে সে তেমন কোনো সুবিধা করতে পারল না, ব্যবসায় ফেল পড়ল। নিরুপায় হয়ে সে ঘোড়ার গাড়ি চালানো শুরু করল। মসিয়ে মাদলেনের প্রতি ফসলবার একটি ঈর্ষা ভাব ছিল, কারণটাও স্বাভাবিক। কোথাকার কোন মুল্লুক থেকে মাদলেন এ শহরে এসে সামান্য অবস্থা থেকে হু করে কারবার জমিয়ে বসলো এবং বলতে গেলে সারা ব্যবসায় এক চেটিয়া করে নিল। আর ফসলবা গেল দিন দিন রসাতলে। ফসলবা সুযোগ পেলে মসিয়ে মাদলেনের ক্ষতি করারও কসুর করবে না, এমনই ব্যাপার। মাল বোঝাই গাড়ি নিয়ে ফসলবা একদিন কাঁচা মাটির রাস্তা ধরে যাচ্ছিল। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, রাস্তায় কাদা জমে গেছে। চলতে চলতে একসময় রাস্তার একপাশে থকথকে কাদার মধ্যে গাড়ি হুমড়ি খেয়ে পড়ল। ঘোড়াটিও মুখ থুবড়ে কাদার মধ্যে পড়ে গেল। ফসলবা গাড়ির চাকার নিচে সে কাদার মধ্যে আটকে গেল। দেখতে দেখতে চারিধারে লোক জমা হয়ে গেল, সবাই হইচই শুরু করে দিল। এ বলে এ কথা, ও বলে সে কথা, কিন্তু ফসলবাকে বাঁচাবার তেমন কোনো ব্যবস্থা কেউই করছে না। এর মধ্যে একজন শুধু গাড়ি তোলার জ্যাক আনতে লোক পাঠালো। অনেক লোকই জমেছে মজা দেখার জন্য। মসিয়ে মাদলেন তখন উপর দিয়েই যাচ্ছিলেন। ভিড় দেখে তিনি এগিয়ে গেলেন। অবস্থা দেখে তিনি বললেন, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন, এদিকে বুড়ো যে মারা যাচ্ছে। ইস, চাকাটা কেমন করে ধীরে ধীরে কাদায় বসে যাচ্ছে। আচ্ছা ভাই, এখানে ধারে কাছে কারো জ্যাক আছে? জ্যাক আনতে তো লোক পাঠানো হয়েছে, কিন্তু সে এখনো ফিরে আসেনি। বোধহয় আরো 10-15 মিনিট লেগে যাবে ওর ফিরতে। কিন্তু ততক্ষণ অপেক্ষা করার মতো সময় যে নেই। দেখছেন না চাকা কেমন বসে যাচ্ছে। আর 10-15 মিনিট অপেক্ষা করলে ফসলবা মারা যাবে। আপনাদের মধ্যে এমন কি কেউ নেই যিনি গাড়ির চাকার নিচে কাঁধ দিয়ে গাড়িটাকে একটু উঁচু করে তুলে ধরতে পারেন? আমি তাকে 15 টাকা দেবো, 15 টাকা। দেরি নয় ভাই, সব বলুন কে পারবেন। সমবেত লোকজনের মধ্যে গুঞ্জন উঠল, কিন্তু কেউ এ কাজে এগিয়ে এলো না। মাদলেন উত্তেজিত কণ্ঠে বললেন, ঠিক আছে, 15 নয়, 30 টাকা দেবো, 30। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, মসিয়ে, এই জন্যে দানবের মতো শক্তি দরকার। তাছাড়া কাদার মধ্যে গাড়ির নিচে একজনের বেশি উপর হয়ে থাকার জায়গা নেই। সবাই মিলে গাড়িটাকে টেনে তোলা যাবে, কিন্তু তাও যে সম্ভব নয় মসিয়ে মাদলেন। আহা, পুরো বড় কষ্ট পাচ্ছে। ঠিক পারে, সারা ফরাসি মুলুকে বোধহয় একজনই এই কাদার মধ্যে ডুবে যাওয়া চাকাকে তুলতে পারে, কিন্তু সে এখন কোথায় কে জানে। অপর একজন বলে উঠল। সবাই তাকিয়ে দেখল লোকটির দিকে। সে হলো ইন্সপেক্টর জাভিয়ার। কখন যে সেখানে এসে দাঁড়িয়েছে, মসিয়ে মাদলেনও তা খেয়াল করেননি। জাভিয়ার বলল, হ্যাঁ, আমার তো তাই মনে হয় সেই একজনের তেমন দানবের মতন শক্তি রয়েছে। সে ছিল তুলো জেলখানার একজন কয়েদি, কিন্তু এখন সে কোথায় আছে আমরা সঠিক জানি না। মাদলেন এক কথায় জাভিয়ারের দিকে ফিরে তাকালেন। কয়েক মুহূর্তের জন্য তার দৃষ্টি আটকে রইল জাভিয়ারের ভাবলেশহীন মুখের মধ্যে। ফসলবা এই সময় আবারও কাতরে উঠল। আর কতক্ষণ? খুব লাগছে। মরে গেলাম। আমাকে বাঁচাও। ভিড়ের হইচই বেড়ে গেল। ইন্সপেক্টর জাভিয়ার তাকিয়ে রয়েছে মসিয়ে মাদলেনের দিকে। সময় তরতর করে এগিয়ে যাচ্ছে। চারধার লোকজনের দিকে তাকালেন মাদলেন।
এক মুহূর্ত তিনি যেন কি ভাবলেন, তারপর গায়ের কোটটি খুলে ফেলে কেউ কিছু বুঝবার আগেই উপুড় হয়ে চলে গেলেন গাড়ির চাকার নিচে কাদার মধ্যে। লোকজন তখনও থম মেরে রয়েছে। মাদলেন ততক্ষণে গাড়ির চাকা তুলবার জন্য চেষ্টা শুরু করে দিয়েছেন। ইস্পাতের মধ্যে সবল পেশিগুলো তার ফুলে উঠেছে, কিন্তু না, চাকা উঠছে না। মসিয়ে মাদলেনের চোখে মুখে যেন সারা দেহের রক্ত জমেছে, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। শরীরের সর্বশক্তি দিয়ে তিনি চেষ্টা করছেন, কিন্তু আর বুঝি পারেন না। লোকজন হইচই করে উঠল। আপনি বেরিয়ে আসুন ফাদার মাদলেন, আপনি যে আটকা পড়ে যাচ্ছেন, নইলে যে আপনিও মারা পড়বেন। যন্ত্রণা বিকৃত স্বরে ফসলভা বলল, আপনি আপনি বেরিয়ে যান মসিয়ে মাদলেন। মলে মলে একাই মরব। আপনি যান। মাদলেনের তখন কোনো কথা বলার সময় নেই। মরণের সাথে তিনি যেন মুখোমুখি যুদ্ধ করছেন। 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। হঠাৎ গাড়ির চাকা একটু নড়ে উঠল, সবাই চিৎকার করে উঠল। অতি আগ্রহে সবাই প্রতীক্ষা করছে। তারপর একসময় দেখা গেল গাড়ির উপরে উঠে গেছে, চাকা কাদার উপরে ঝুলছে। মাদলেন শ্রান্ত স্বরে বললেন, এবার আপনারা সাহায্য করুন ভাই, সব ফসলভাকে চাকার তলা থেকে তুলে নিন। মাদলেন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ঘেমে তিনি নিয়ে উঠেছেন, সারা গায়ে কাদা, কাপড় চোপড় ছেঁড়া। ফসলভাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। যাবার আগে ফসলভা তার পায়ের উপর লুটিয়ে পড়েছিল। সবাই মাদলেনকে নিয়ে জয় জয়কার করছে। শুধু একজনের চোখে কেমনতর দৃষ্টি, সে হলো ইন্সপেক্টর জাভিয়ার। পরদিন মসিয়ে মাদলেন কিছু টাকা পাঠালেন ফসলভাকে, সাথে একটি চিঠিতে জানালেন ফসলভার গাড়ি ভেঙে গেছে, ঘোড়াটি মরেছে। ফসলভার এখন টাকার খুব প্রয়োজন। দিন কয়েকের মধ্যেই ফসলভার অবস্থার উন্নতি হল, কিন্তু দেখা গেল সে বিকলাঙ্গ হয়েছে। তার একটি পা পঙ্গু হয়ে গেছে। এবারও তার সাহায্যে এগিয়ে এলেন মসিয়ে মাদলেন। ফসলভা সুস্থ হয়ে ওঠার পর তিনি তাকে প্যারিসের সাঁত আতোয়ান পল্লীর একটি আশ্রম মালির কাজ জুটিয়ে দিলেন। পুরোটা শহরে মাদলেনের আত্মত্যাগী মনোভাবের কথা আবার আলোচিত হতে লাগল, কিন্তু একজনের মনে তখন সন্দেহের মেঘ আরও জমাট বেঁধেছে। মসিয়ে মাদলেনের ব্যাপারে সে এবার আরও উঠে পড়ে লাগল। সে প্রমাণ সংগ্রহ করতে লাগল। শহরের সর্বজনপ্রিয় মেয়রের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কোনো কথা বলা তার মতো একজন কর্মচারীর পক্ষে হবে ধৃষ্টতা এবং জঘন্য অপরাধ। তাই সে নীরবে মেয়রের আদেশ পালন করে যেতে লাগল। এ হলো সেই পুলিশ ইন্সপেক্টর জাভিয়ার। অবশেষে ইন্সপেক্টর জাভিয়ারের চেষ্টা সফল হল। এই চেষ্টা কতটা মহৎ তা হয়তো বিতর্ক সাপেক্ষ, কিন্তু জাভিয়ারের উদ্দেশ্য হাসিল হল। আদ্যপান্ত পরিচয় ও প্রমাণাদি সংগ্রহ করে সে একদিন সময়ের এক নিষ্ঠুর ইতিহাস তুলে ধরল। সে প্রমাণ করল সর্বযৌন শ্রদ্ধেয় মেয়র মাদলেন আর কেউ নন, ইনি হলেন সেই দাগি কয়েদি জা ভ্যালজা। 8 বছর আগে একটি অল্প বয়স্ক ছেলের কাছ থেকে কিছু অর্থ জোরপূর্বক অপহরণ করেছিলেন। মসিয়ে মাদলেন ওরফে জা ভ্যালজাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি পুলিশের হাত থেকে পালিয়ে যান, কিন্তু তিনি আবার ধরা পড়লেন। পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী তাকে ধরার জন্য হন্যে হয়ে উঠেছিল, কিন্তু এতদিন ধরা সম্ভব হয়নি। তন্ন তন্ন করে তারা জা ভ্যালজাকে খুঁজছিল। পালিয়ে যাওয়ার 3-4 পরের কথা। প্যারিস থেকে যে সব ছোট গাড়ি গ্রামের দিকে যায় তার একটিতে উঠতে যাচ্ছিলেন জা ভ্যালজা। এমন সময় তিনি ধরা পড়েন। নকল চুনির ব্যবসায় জা ভ্যালজা সদুপায় প্রায় কয়েক লক্ষ ফ্রাঙ্ক জমিয়েছিলেন। একটি ব্যাংকে টাকা গচ্ছিত ছিল। গ্রেফতারের পরে পলায়ন এবং পুনরায় গ্রেফতার হওয়ার মাঝে 3-4 দিনের মধ্যে তিনি কৌশলে ব্যাংক থেকে প্রায় 5-6 লক্ষ ফ্রাঙ্ক উঠিয়ে নেন। এরপর টাকাটা তিনি কোথায় গচ্ছিত বা লুকিয়ে রেখেছেন জানা গেল না। এ ব্যাপারে পুলিশকে তিনি একটি কথাও বলেন না। কাজেই টাকার সন্ধানও মিলল না। বিচারের জন্য দায়রা আদালতে সোপর্দ করা হলো জা ভ্যালজাকে। তার অপরাধ, 8 বছর আগে একটি ছোট্ট ছেলের কাছ থেকে তিনি বলপূর্বক অর্থ অপহরণ করেছেন। গ্রেফতারের পর আইন অমান্য করে তিনি কারাগার থেকে পালিয়েছেন। তিনি দক্ষিণাঞ্চলে ডাকাত দলেরই একজন, ইত্যাদি ইত্যাদি। জা ভ্যালজা আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টা করলেন না। বিচারে তাকে যাবজ্জীবন কারাবাসের আদেশ দেওয়া হলো। অবশ্য তাকে মৃত্যু থেকে রেহাই দিলেন। জা ভ্যালজাকে তুলো কারাগারে নিয়ে যাওয়া হলো। 1823 সালের জুলাই মাসের শেষের দিকে
বিভিন্ন সংবাদপত্রে যা ভ্যালজার কাহিনী ফলাও করে ছাপা হলো। কারাবাসে গেলেন সর্বজনপ্রিয় মসিয়ে মাদলেন। আগের জীবনে যা ভ্যালজা অপরাধ করেছিলেন, কিন্তু তার হয়েছিল আমূল পরিবর্তন। তার আগেও অপরাধের পটভূমি কি কেউ বিচার করেছে? নতুন জীবনে মসিয়ে মাদলেন রূপী যা ভ্যালজা সৎ পথে থেকে পরের সাহায্য সেবায় জীবন উৎসর্গ করে দিন কাটাচ্ছিলেন। তবু তিনি রেহাই পেলেন না। পুরনো অপরাধ ধাওয়া করে এলো তার পিছু পিছু। যা ভ্যালজা ওরফে মসিয়ে মাদলেন চলে যাওয়ার পর দেখতে দেখতে এমসুরেম শহর স্ত্রীহীন হয়ে উঠল। চুনির ব্যবসায় মন্দা দেখা দিল। মালিক শ্রমিকের মন কষাকষি শুরু হলো। জিনিসের মান খারাপ হলো। খদ্দেরের আস্থা কমে আসতে লাগল। বহু কারখানা বন্ধ হলো। বহু শ্রমিক বেকার হলো। উৎপাদন হ্রাস পেল। ভালোবাসার বদলে দেখা দিল বিদ্বেষ। প্রদেশের রাজস্ব আদায় শাসন কর্তৃপক্ষের ব্যয় আবার বেড়ে গেল। সব দেখে শুনে একথা স্পষ্ট হল, সমৃদ্ধির প্রাণপুরুষ ছিলেন মসিয়ে মাদলেন। মাস তিনেক পরের কথা, সকালবেলা তুলু বন্দরে দারুণ হইচই কাণ্ড। একটি জাহাজের খালাসি মাস্তুলে পাল খাটাতে গিয়ে মরণের মুখোমুখি হয়ে পড়ল। মাস্তুলের একেবারে শেষ মাথায় খালাসিটি দড়ি বাঁধছিল। হঠাৎ তার পা ফসকে যায়। অতল সমুদ্রে খালাসি পড়তে পড়তে কোনো রকম একটি দড়ির নাগাল পেল। পালের একটি খুঁটির সাথে আর মাস্তুলের মাচানের সাথে দড়িটি বাঁধা ছিল। শূন্যে দোল খেতে লাগলো খালাসিটি। হাতের মুঠি একটু শিথিল হলে সে তলিয়ে যাবে অতল সমুদ্রে। হয়তোবা জাহাজের গায়ে লেগে থেতলে যাবে তার সমস্ত দেহ। জাহাজ ঘাটে সমবেত লোকজন হইচই করে উঠল। জাহাজটি একটি পুরনো যুদ্ধ জাহাজ। সামুদ্রিক ঝড়ে পড়ে তুলো বন্দরে এসে আশ্রয় নেয়। ঝড়ে জাহাজটির দারুণ ক্ষতি হয়। তুলো বন্দরে এর মেরামতির ব্যবস্থা হচ্ছিল। নতুন কোনো জাহাজ বন্দরে এলে এমনিতেই লোকজন ভিড় করে। তারপর এটি আবার ঝড়ে পড়া জাহাজ। জাহাজ ঘাটে কৌতূহলী লোকের কমতি নেই, কিন্তু তারা কেউ খালাসিটিকে বাঁচাবার জন্য এগিয়ে এলো না। সবাই শুধু হইচই আর হায় হায় করছিল। এদিকে খালাসিটির চোখ বিস্ফারিত হয়ে গেছে। তার শরীর অবশ হয়ে আসছে। এমন সময় দেখা গেল মাস্তুলের মাচানের উপর তরতর করে উঠে যাচ্ছে একটা লোক। পরনে তার যাবজ্জীবনে সাজাপ্রাপ্ত কয়েদির পোশাক, নীল টুপি, লাল জামা। জাহাজ ঘাটের লোকজন অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ হাওয়ায় তার মাথায় নীল টুপি উড়িয়ে নিল। লোকটির মাথায় ধবধবে সাদা চুল। কয়েক সেকেন্ড মাচানের উপর দাঁড়িয়ে চারদিক তাকিয়ে দেখে নিল সে। তারপর মাচানের সাথে একটি দড়ি বেশ শক্ত করে বেঁধে তা নিচে নামিয়ে দিল। আবার চারদিকে তাকিয়ে কি যেন সে দেখল। তারপর দড়ি বেয়ে নিচে নামতে লাগল। এদিকে খালাসিটির সারা অঙ্গ প্রত্যঙ্গ ততক্ষণে অবশ হয়ে আসছে। তারপর দুটি হাত ক্রমে ক্রমে শিথিল হয়ে আসছে। এই বুঝি সে পড়ে যায়। রুদ্ধ নিঃশ্বাসে লোকজন তাকিয়ে রয়েছে কয়েদি আর খালাসিটির দিকে। আর বুঝি খালাসিটি পারছে না, তার হাত শিথিল হয়ে গেল। চারিদিকে সবাই চিৎকার দিয়ে উঠল। গেল গেল পড়ে গেল। চোখের পলক পড়েছে কি পড়েনি এর মধ্যেই কয়েদিটি এক হাতে দড়ি নিয়ে আরেক হাতে খালাসিটিকে বগল দাবা করে ধরে ফেলল। খালাসিও তাকে আঁকড়ে ধরল। খালাসিটিকে নিয়ে সে কয়েদি তখন দড়ি বেয়ে উপরের মাচানে উঠে এলো। উল্লাস আর আনন্দ ধ্বনিতে ফেটে পড়ল লোকজন। তারা চিৎকার করে কয়েদিকে অভিনন্দন জানাতে লাগল। কেউ কেউ বলল, এই কয়েদিকে মুক্তি দিতে হবে। কিন্তু ও কি, কয়েদিটি অমন করছে কেন? মাচানের উপর সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ক্লান্তিতে সে সেই সুউচ্চ মাস্তুলের উপর টলে টলে পড়ছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েদিটি মাথা ঘুরে সমুদ্রের জলে পড়ে গেল। জাহাজটির পাশে নোঙর করা ছিল কয়েকটা জাহাজ। দু জাহাজের মাঝখানে চুপ করে পড়ে গেল কয়েদিটি। লোকজন হইচই করে উঠল। একটু আগের আনন্দ উৎসব মিলিয়ে গেল কর্পূরের মতো। সাথে সাথেই কয়েদিটির উদ্ধারের কাজ শুরু হলো। সারা দিন তার তল্লাশি চলল, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। কয়েদিটি পাশের জাহাজেই আসছিল। খালাসির যখন জীবন মরণ অবস্থা, তখন সে জাহাজের কাপ্তানের কাছে গিয়ে বলল, আমাকে যদি সুযোগ দেন তাহলে আমি লোকটাকে বাঁচাবার চেষ্টা করতে পারি। কাপ্তান কি এক কাজে তখন খুব ব্যস্ত ছিলেন। তিনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন। কাপ্তানের কেবিন থেকে দ্রুত গতিতে বাইরে বেরিয়ে এসেছিল কয়েদিটি। একটি হাতুড়ি নিয়ে সারা গায়ের জোর দিয়ে আঘাত করতেই তার পায়ের বেড়ি ভেঙে গেল। সে মোটা একটি দড়ি নিয়ে চলে গিয়েছিল জাহাজের পাশে। 9430 নম্বর এই কয়েদি ছিলেন যা ভ্যালজা। সংবাদপত্রে তার
অপমৃত্যুর খবর প্রকাশিত হল। কিন্তু যা ভ্যালজা মরেনি, ক্লান্তিতেও তিনি টলে পড়েননি। ইচ্ছে করেই তিনি এমনিভাবে সমুদ্রে পড়ে গিয়েছিলেন। পায়ে লোহার বেড়ি আগেই তিনি ভেঙে ফেলেছিলেন, তাই সাঁতরাতে তার কোনো কষ্ট হয়নি। কাছে একটি জাহাজ নোঙর করা ছিল, তার সাথে বাঁধা ছিল একটি নৌকা। এসব তিনি আগেই ভালো করে দেখে নিয়েছিলেন। সমুদ্রে পড়ে তিনি ডুবসাঁতার দিয়ে জাহাজের সেই নৌকোর পাশে গিয়ে উঠলেন। রাত পর্যন্ত তিনি সেখানে আত্মগোপন করে রইলেন। রাতের আধারে গিয়ে ডাঙায় উঠলেন। কয়েকদিন পর প্যারিসের শহরতলির একটি বাড়িতে বসবাস করতে দেখা গেল যা ভ্যালজাকে। এলাকাটি একটু নির্জন, বসতি তেমন ঘন নয়, লোক চলাচলও অপেক্ষাকৃত কম। দোতলা বাড়ি, নিচের তলায় ঘরগুলো ছোট ছোট স্যাঁতস্যাঁতে। দোতলায় কয়েকটি ঘর ও কয়েকটি কুপরি। নিচের তলার ঘরগুলোতে মজুর শ্রেণীর লোকজন থাকে। উপরতলায় লোকজনের সাথে নিচের তলার লোকজনের সম্পর্ক নেই। দোতলার একটি ঘর নিলেন যা ভ্যালজা। ঘরটি দোতলার ঠিক মাঝামাঝি। ঘরের জানালা দিয়ে রাস্তাটা চোখে পড়ে। বাড়ির সামনে একটি মাঝারি ধরনের পার্ক, জানালা দিয়ে তাও নজরে পড়ে। যা ভ্যালজার সাথে থাকে কোজেত। 7-8 বছর বয়স। পৃথিবীতে কোজেতের কেউ নেই, সে অনাথা। যা ভ্যালজা যখন মসিয়ে মাদলিন ছিলেন তখন থেকে চিনতেন কোজেতকে। ওর মা বড় হতভাগিনী, মসিয়ে মাদলিন বড় স্নেহ করতেন তাকে। কোজেতের মা মেয়েকে মসিয়ে মাদলিনের হাতে তুলে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। মৃত্যুর সময় মাদলিন কথা দিয়েছিলেন, আমি আজীবন ওর দেখাশোনা করব। ভ্যালজা ঘর এবং গৃহস্থালির কাজ করার জন্য এক বুড়ি ঝিকে নিয়োগ করলেন। বুড়ি ঘরদোরের কাজ, রান্নাবান্না, জিনিসপত্র কেনাকাটার কাজ সবকিছু করে। ও বাড়ির দোতলারই একটি কুঠুরিতে বুড়িটি থাকে। ঘরের ভাড়া তাকে দিতে হয় না। ঘরের মালিকের হয়ে সে সব কিছুর খেয়াল রাখে, এজন্য তার একটু দাপটও আছে। বুড়ি কানে ভালো শুনতে পায় না, সারাদিন কাজে অকাজে সে বিড়বিড় করে। সামনের দিকে 2-3টি দাঁত ছাড়া আর সব দাঁত পড়ে গেছে। বুড়ির একটি দোষের কথা যা ভ্যালজা জানতে পারেননি। সবার প্রতি বুড়ি যেন কেমন একটা বিদ্বেষ ভাব, কেমন যেন একটা সন্দেহ ছিল। কাউকেই সে সুনজরে দেখত না। বুড়ি কেবল বিড়বিড় করত আর আপন মনে কোনো এক অজানা আক্রোশে মাঝে মাঝে দাঁত কাটত। দিনের পর দিন চলে যায়। মোটামুটি কেটে যাচ্ছিল যা ভ্যালজার দিনও। বাড়ির বা বাইরের কারোর সাথে তার কোনো সম্পর্ক নেই। ঘর ভাড়া নেওয়ার আগে বাড়ির ওই বুড়িঝিকে তিনি বলেছিলেন যে কোম্পানির কিছু কাগজ তার কেনা আছে। তার সুদ থেকে যা সামান্য আয় হয় তা থেকেই বাপ ও মেয়ের সংসারটি কোনো মতে চলে। তবে ভয় নেই, ভাড়া ঠিক মতোই পাবে। আগাম 6 মাসের ভাড়াও তিনি মিটিয়ে দিয়েছিলেন। চলাফেরা, খাওয়া দাওয়া, কোনো বিলাসিতা, কোনো আড়ম্বর নেই যা ভ্যালজার। ঘরে কোনো আসবাবপত্রের বাহুল্য নেই। দিনের বেলা কখনো বাইরে বের হন না যা ভ্যালজা। সন্ধ্যের পর ঘণ্টা 2-এর জন্য তিনি বেড়াতে বেরোন। কোনোদিন একা, কোনোদিন সাথে থাকে কোজেত। বাইরে বেরোতে ছোট্ট কোজেতের ভারী উৎসাহ। সারাদিন ঘরের মধ্যে থাকতে হয় বেচারিকে। বাইরে বেরোবার সময় সে ভ্যালজাকে এটা কি ওটা কি জিজ্ঞেস করে, দারুণ ব্যতিব্যস্ত করে তোলে তাকে। রাতের বেলা বেরোলেই বেশ ভয়ে ভয়ে পথ চলেন যা ভ্যালজা। যে রাস্তায় লোক চলাচল বেশি সে পথে তিনি খুব একটা চলেন না। যে পথে আলো বিশেষ নেই সেই পথ দিয়েই তিনি বেশিরভাগ সময় যান। প্রতিদিন এ সময় তিনি গির্জায় যান উপাসনার জন্য। গির্জাটি কাছে। যা ভ্যালজাকে একজন সাধারণ শ্রেণীর লোক, একজন গরিব মজুর ছাড়া ভিন্ন কিছু ভাবার উপায় নেই। মাঝে মাঝে বেশ মজা হয়। দয়াবান লোক হয়তো ভিক্ষে হিসেবে তার হাতে 2-1 পয়সাও গুজে দেয়। নীরবে সে দান গ্রহণ করেন ভ্যালজা। আবার কখনো এমন হয় কোনো ভিখারি তার কাছে পয়সা চেয়ে বসে। এদিক সেদিক তাকিয়ে তখন ভ্যালজাও ভিখারিকে 2-4 আনা ভিক্ষে দিয়ে দেন। ব্যাপারটি ক্রমে ক্রমে কয়েকজনের চোখেও পড়ল। কোজেতকে কাছে পেয়ে ভ্যালজা জীবনের এক অনাস্বাদিত দিককে খুঁজে পেলেন। ভোরে কোজেত তার ঘুম ভাঙায়। সারাদিন নানা কথায়, খেলাধুলায়, অভিমান আবদারে সব সময় ভরিয়ে রাখে কোজেত। ভ্যালজাকে সেটাকে বাবা বলে। স্নেহময় বৃদ্ধ পিতা হিসেবেই ভ্যালজাকে চিনেছে কোজেত। বৃদ্ধ ভ্যালজার এতদিন পর আবার মনে হলো সত্যিকার অর্থে জীবনের এক বিশেষ সার্থকতা আছে। তিনি জীবনভর কয়েদ খেটে আর লুকিয়ে বেড়াচ্ছেন। ভালো হয়ে থাকার চেষ্টা করছেন, কিন্তু নিষ্ঠুর ভাগ্য তাকে নিয়ে ছিনিমিনি খেলছে। তার মনে সৎ সংকল্প স্থায়ী হয়ে বসায় তেমন সুযোগ
বা পরিবেশ তা পায়নি কখনো। তবুও তিনি চেষ্টা করেছেন তার বিগত জীবনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য। তবু কেউ তাকে অন্তর দিয়ে ভালোবাসেনি, কিন্তু আজ ভালোবাসা পেয়েছেন। 8 বছরের এক বালিকা তাকে সেই ভালোবাসা দান করেছেন। কোজেত তাকে সারা মন উজাড় করে ভালোবাসে, শ্রদ্ধা করে। আজ আর জাভ্যালজা মনে মনে কাউকেই দোষ দেয় না। সকাল থেকে সময় করিয়ে চলে, আর সে সময় ভরিয়ে রাখে কোজেত গল্পে আর খেলাধুলোয়। জাভ্যালজাকে সে বাবা বলে ডাকে, ক্ষণে ক্ষণে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। জাভ্যালজা তখন পরম তৃপ্তিতে অনুভব করেন তাকে বেঁচে থাকতে হবে। জাভ্যালজা কোজেতকে লেখাপড়া শেখানো শুরু করে দিলেন। কোজেত যখন পড়াশোনা করে তখন তার চোখে ছায়া ফেলে উজ্জ্বল সোনালি দিন। কোজেত যখন আপন মনে খেলা করে তখন জাভ্যালজা তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু ভ্যালজার ভাগ্যে কি নিখাত সুখ আছে? বাড়ির সেই হিংসুটে কুটকুটে দাঁত কিরমির করা বুড়ি ঝি সত্যি বুঝি গণ্ডগোল বাঁধালো। আগেই বলেছি, বুড়ি ঝি কাউকে সুনজরে দেখত না। সে ভ্যালজার পিছু লাগলো। ভ্যালজা কখনো দিনের বেলা বাড়ির বাইরে বের হন না। এতে বুড়ির ভারী কৌতূহল হল। চালচলনে ভ্যালজাকে গরিব বলে মনে হলেও তিনি যে মাঝে মাঝে ভিখিরিদের 2 আনা ভিক্ষে দেন এ কথাও বুড়ি জেনে গেছে। একদিনের কথা, ভ্যালজা বুড়ি ঝিকে ডেকে 100 টাকার একখানা নোট দিয়ে বললেন, বুঝলে, কাল কোম্পানির কাছ থেকে মাস কয়েকের সুদ পেলাম। কদিন থেকেই টাকাটা পাবো ভাবছিলাম। যাও, বাইরে কোনো দোকান থেকে টাকাটা ভাঙিয়ে আনো তো। বুড়ি নোটখানা নিয়ে বাইরে চলে গেল। সে ভাবতে লাগলো যে ভ্যালজা গতকাল কখন বাইরে গিয়েছিলেন। না, কাল তো ভ্যালজা দিনের বেলায় বাড়ি থেকে বেরোননি, তার আগের দিনও না। লোকটি বলতে গেলে দিনের বেলা বাড়ি থেকে বেরোনি না। গতকাল অবশ্য শেষ বেলায় বাইরে গিয়েছিলেন, কিন্তু তখনও তো ব্যাংক খোলা ছিল না। তাহলে খানিকক্ষণ আগে একটি দৃশ্য বুড়ির চোখের সামনে ভেসে উঠল। সে যেন কি কাজ করছিলেন। এমন সময় দেখতে পেল ভ্যালজা এদিক ওদিক তাকিয়ে পাশের একটি ঘরে ঢুকলেন। ঘরটা ছ্যাঁতছ্যাঁতে, ভাড়াটে থাকে না। সে ঘরে ভ্যালজাকে কোনোদিন বুড়ি যেতে দেখেনি। ভ্যালজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বুড়ির ভারী কৌতূহল হল। কোজেত তখন ধারে কাছে ছিল না। বুড়ি পা টিপে টিপে সেই ঘরের দিকে এগোল। দরজার গায়ে ছিল ছিদ্র। বুড়ি সেই ছিদ্র দিয়ে দৃষ্টি গলিয়ে দাঁড়িয়েছিল ওপাশে ঘরের মধ্যে ভ্যালজা গায়ের কোটটি কাঁচি দিয়ে কাটছেন তা দেখে বুড়ির চোখ ছানা ভরা। এ কি কাণ্ড! লোকটার মাথায় ছিট আছে নাকি? দৃষ্টিটা আরো খানিকটা সরে আসতে বুড়ি দেখতে পেল ভ্যালজা কোটের একটা জায়গায় সেলাই কাটছে। তারপর একসময় সেলাই খুলে কোটের সে জায়গার আস্তরের মধ্যে হাত ঢুকিয়ে এক তারা কাগজ বের করলেন। বুড়ির চোখ এবার আরো ছানা পড়া। আরে, এদিকে টাকার নোট মনে হচ্ছে। আবার মনে হলো বোধকরি কাগজের তারাই। তার চোখে ধাঁধা লেগে গেল। ভালো করে চোখ খুলে আবার ফাটল দিয়ে তাকালো। ভ্যালজা ততক্ষণে কাগজের তারা থেকে একটা কাগজ নিয়ে বাকিটা কোটের সেই আস্তরের মধ্যে রেখে দিয়ে সেলাইয়ের মুখ বন্ধ করে দিচ্ছে। বুড়ি ঝির মনে হলো সে কাগজটা ভ্যালজা বাইরে রেখেছেন, তা যেন টাকার নোট। পাছে কেউ দেখে ফেলে এই ভয়ে বুড়ি দরজার পাশ থেকে সরে গেল। বেশ কদিন পরের কথা, ভ্যালজা ও কোজেত বাড়ি থেকে এদিক ওদিক কোথাও ছিল। বুড়ি ঝাড়া মোছা করছিল। দেয়ালের গায়ে পেরেকে ঝোলানো ছিল ভ্যালজার কোট। বুড়ির দারুণ কৌতূহল। সে এদিকে সেদিকে তাকিয়ে কোটটা পেরেক থেকে নামালো। এমন জিনিস নেই যা কোটের পকেটে নেই। সুই সুতো, কাঁচি, এক বান্ডিল কাগজ, বড় একটা ছুরি আর নানা ধরনের নানা রঙের পরচুলা। কোটের ভেতরের দিকে একটি সেলাই করা মুখ বন্ধ পকেট। পকেটের মধ্যে এক তারা কাগজ। এগুলো আসলে কি? ভ্যালজার সেই ভাড়াটে বাড়ির অদূরে ছিল একটি গির্জা। এই গির্জার সামনে একটি পুরনো নষ্ট কুয়োর সামনের চত্বরে বসে এক বৃদ্ধ ভিখিরি ভিক্ষা করত। বয়স তার 70 পেরিয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যায় ভিখিরি একটি হ্যারিকেন নিয়ে সেই কুয়োর ধারে বসত। বসে বসে সে ধর্ম জপ করত। এই বুড়ো ভিখিরি আগে ছিল এই গির্জারই চৌকিদার। পরে চাকুরি যাওয়ার পরে ভিক্ষে শুরু করে। কেউ কেউ আবার তাকে পুলিশের গুপ্তচর বলে সন্দেহ করত। ভ্যালজাও তেমন কোনো সন্দেহ করত কিনা জানি না, তবে যেদিন তিনি বেরোতেন সেদিনই 2-1 পয়সা ভিখিরিটিকে দিতেন। ভ্যালজা ভিক্ষে দেওয়ার ব্যাপারে অবশ্যই
গোপনীয়তা রক্ষা করতে চাইতেন, কিন্তু আগেই বলেছি কেউ কেউ ভ্যালজার এ ধরনের ভিক্ষাদানের কথা জেনে গিয়েছিল। ভ্যালজা ভিকিরির হাতে ভিক্ষে দিয়ে মাঝে মাঝে দু একটা কথাবার্তাও বলতেন। ভিকিরি পয়সা পেয়ে ভ্যালজার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলতো, সর্বশক্তিমান ঈশ্বর আপনার মঙ্গল করুক। কিন্তু একদিন এর ব্যতিক্রম হল। ভ্যালজার এবারায় আসার মাস ছয়েক পরের কথা। সন্ধ্যার পর বেড়াতে বেরিয়ে সেদিনও ভ্যালজা অভ্যাস মতো ভিকিরির হাতে কিছু পয়সা দিলেন। হারিকেনটি সামনে রেখে ভিখারিটি তখন মাথা গুজে বসেছিল। মনে হচ্ছিল রোজকার মতো সে বসে বসে জব করছে। হাতে পয়সা দিতে ভিখারিটি চট করে মুখ তুলে ভ্যালজাকে এক পলক দেখে আবার মাথা নিচু করল, আর কোনো কথা বলল না। হারিকেনের আলোয় ভ্যালজা ভিখারির মুখ দেখে চমকে উঠলেন। স্তম্ভিতের মতো তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন। তার মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলাচল বেড়ে গেল মুহূর্তের মধ্যেই। তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে কে যেন হাতুড়ি পেটানো শুরু করেছে। মনে হচ্ছে যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ভ্যালজার মনে হলো হ্যারিকেনের আলোয় এক পলকের জন্য যে মুখ তিনি দেখতে পেয়েছেন তা তার পরিচিত ভিখিরির শান্ত উজ্জ্বল মুখ নয়। এ মুখ ভাবলেশহীন, এ মুখ অন্য কারো। যে ভিখিরিটি মাথা গুজে বসে রয়েছে তাকে দেখে ভ্যালজার চকিতে মনে হলো তিনি যেন একটি সাপের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিমূঢ় অবস্থায় ভয় বিস্ময়ে তিনি থ মেরে ভিখিরির দিকে তাকিয়ে রইলেন। কিন্তু এসব মাত্র কয়েক মুহূর্তের ব্যাপার। ভ্যালজা কয়েক মুহূর্তের মধ্যেই সম্বিত ফিরে পেলেন। তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। তখন তার মনে হলো কোনো কথা না বলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে এখান থেকে সরে যাওয়া উত্তম। সেদিন আর বেরোতে যাওয়া হলো না। চিন্তাগ্রস্ত মন নিয়ে বাড়ি ফিরে এলেন ভ্যালজা। চুপচাপ ঘরের মধ্যে বসে রইলেন। কোজিত তাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে বাবা? ভ্যালজা বললেন, না কিছু না। তাহলে তুমি ঘরে আলো জ্বালাওনি কেন? অন্ধকারে চুপ করে বসে রয়েছো কেন? ভ্যালজা কোজিতের কথায় কোনো জবাব দিলেন না। কোজিত এবার ভ্যালজার গলা জড়িয়ে ধরে বলল, আমি বলবো তুমি কি করছিলে? তুমি এই অন্ধকারের মধ্যে বসে আপন মনে বিড়বিড় করে বলছিলে, এ কি করে সম্ভব? না না, আমারই বোধহয় চোখের ভুল। দূর চাই, আমি পাগল হয়ে গেলাম। বলো বাবা, তুমি এসব বলছিলে না? বলো না, এমনি ভাবে বসে রয়েছো কেন? কি হয়েছে আমাকে বলতেই হবে। ভ্যালজা বললেন, আরে না রে মা, কিচ্ছু না, এমনি ভাবছিলাম। কি ভাবছিলে? কোজিত জিজ্ঞেস করল। ভ্যালজা এবার উঠে দাঁড়ালেন, বললেন, কিচ্ছু না রে মা, শুধু মিছি মিছি ভাবনা। যাও তুমি আলো জ্বালাও তো। কিন্তু সারা রাত প্রায় ঘুমহীন কাটল। তিনি ছটফট করছিলেন। তার কেবলই মনে হচ্ছিল ভিখিরির মুখটা যেন কেমন চেনা চেনা মনে হল, যেন ইন্সপেক্টর জাভিয়ার। আচ্ছা, সে ভিখিরির বদলে ওখানটায় ছদ্মবেশ ধরে বসেছিল। পরদিন বিকেল হতেই ভ্যালজা কেমন ছটফট করছিলেন। সন্ধ্যা হলো। ভ্যালজা বেরোলেন। তার সেই পরিচিত ভঙ্গিতে পা চালিয়ে তিনি চললেন। তখন আবার মনে হচ্ছিল কোনো অস্বস্তি, কোনো দুশ্চিন্তাই যেন তাকে স্পর্শ করতে পারেনি। গির্জার সামনে কুয়োর কাছে ভিখিরিটি তার নিজের জায়গায় বসে আছে। ভ্যালজা তার সামনে গিয়ে বললেন, কি খবর ভাই, কেমন আছো? সব ভালো তো? বলি তিনি তার হাতে কয়েকটি পয়সা গুজে দিলেন। ভিখিরি মুখ তুলে তাকিয়ে আগের মতো সেই কৃতজ্ঞ কণ্ঠে বলল, সর্বশক্তিমান ঈশ্বর আপনার মঙ্গল করুক। ভ্যালজা কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইলেন। পলকহীনভাবে ভিখিরিকে তিনি জরিপ করলেন। না, তারই ভুল হয়েছিল। এ তো সেই চৌকিদার ভিখিরি। ভ্যালজার মনে আর কোনো সন্দেহই রইল না। আপন মনেই তিনি হেসে উঠলেন। এরও দিন কয়েক পরের কথা। রাত তখন প্রায় 8টা। কোজিত পড়ছে। ভ্যালজা তাকে পড়া দেখিয়ে দিচ্ছিলেন। এমন সময় একটি শব্দে ভ্যালজার কান খাড়া করল। কে যেন বাড়ির সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সাথে সাথেই দরজা বন্ধ করার শব্দও শোনা গেল। ভ্যালজা ঠোঁটে আঙুল দিয়ে কোজিতকে চুপ করে থাকবার জন্য ইশারা করলেন। ব্যাপারটি তার কাছে খুব একটা ভালো লাগছিল না। বাড়িতে সেই সময় ভ্যালজা ছাড়া আর কোনো ভাড়াটে নেই। এদিকে বুড়ি হলো হাড় কিপটে। কিভাবে 2 পয়সা খরচ বাঁচানো যায় সেদিকেই তার লক্ষ্য।
তাই রাতে আলো জেলে খরচ বাঁচানোর চেয়ে সে সন্ধ্যা হতে না হতেই বাতি নিভিয়ে শুয়ে পড়ে। ভ্যালজা ভাবছিল, সদর দরজা খুলে কে এলো। দোতলায় ওঠা সিঁড়িতে খানিক পরেই পায়ের শব্দ শোনা গেল। কে যেন উপরে আসছে। ভ্যালজা প্রথমে ভেবেছিল বুড়ি বোধহয় কোনো কাজে বাইরে গিয়েছিলেন। সে ফিরছে, কিন্তু পায়ের শব্দ শুনে মনে হলো এ তো বুড়ি নয়, বেশ ভারী জুতোর পায়ের শব্দ। নিশ্চয়ই পুরুষ মানুষ। আবার মনে হলো বোধহয় তার পুরু সোলের জুতো পরেই বাইরে গিয়েছিল। বুড়ি ওই পুরু সোলের জুতো পরে সিঁড়ি বেয়ে যখন ওঠানামা করে তখন খানিকটা ওরকমের শব্দ হয়। ইতিমধ্যে ভ্যালজা ঘরের বাতি নিভিয়ে দিয়েছেন। কোজেতকে বিছানায় শুইয়ে দিয়ে ফিসফিস করে বলেছেন, চুপ করে শুয়ে থাকো, খবরদার টু শব্দটি করো না। তারপর দরজার কাছে গিয়ে তিনি দরজার দিকে পেছন ফিরে চুপ করে রইলেন। সিঁড়ি বেয়ে শব্দটা উপরে এলো। ভ্যালজা সজাগ। ভ্যালজার ঘরের সামনে এসে পায়ের শব্দটি থেমে গেল। কে যেন এসে দরজার সামনে দাঁড়ালো। তারপর পায়ের শব্দটি ওপাশে চলে গেল এবং সাথে সাথেই আবার ফিরে এলো। দরজার কাছে এসে পায়ের শব্দ থেমে গেল। রুদ্ধ নিঃশ্বাসে ভ্যালজা কান খাড়া করে রইলেন। দরজার গায়ে পেছন ফিরে তিনি বসে রয়েছেন, তার সমগ্র দৃষ্টি দরজার ওপাশের পদশব্দের প্রতি। তার শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে না, যেন দম বন্ধ করে তিনি বসে রয়েছেন। মুহূর্তের পর মুহূর্ত গড়িয়ে যাচ্ছে। দরজার ওপাশে এসে পদশব্দ সেই যে থামল, তারপর কোনো সাড়া নেই। এমনি করে খানিকক্ষণ কেটে গেল। ভ্যালজা ধীরে ধীরে পিছন ফিরলেন। সে নিশ্চিত যে দরজার ওপাশে কেউ এসে দাঁড়িয়েছে, কিন্তু সে ওখানে চুপচাপ দাঁড়িয়ে কি করছে? দরজার ছিদ্রপথ দিয়ে ভ্যালজা বাইরে তাকালেন। চারিদিকে আধার, আর তার মধ্যে তিনি ছোট্ট একটি আলোর রেখা দেখতে পেলেন। কিন্তু সেই লোকটা কোথায়? পায়ের শব্দ আর শোনা যাচ্ছে না, তবে বোধহয় লোকটি তার পায়ের জুতো খুলে ফেলেছে। খানিক পর বাইরের সেই আলোটিও আর দেখা গেল না। আরো কিছুক্ষণ দোরগোড়ায় চুপ করে বসে রইলেন ভ্যালজা। তারপর উঠে দাঁড়ালেন। বিড়ালের মতো পা টিপে টিপে বিছানার কাছে এগিয়ে এলেন। গায়ের জামা কাপড় সহ তিনি বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু চোখে যে ঘুম নামে না। অতীত আর ভবিষ্যতের নানা রকম সব দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। নিজের অজান্তে কখন একটি দীর্ঘশ্বাসও বেরিয়ে আসে। তার সেই দীর্ঘশ্বাসের শব্দে তিনি নিজেই শিউরে ওঠেন। এমনি করেই এগিয়ে চলল বিনিদ্র রাতের প্রহরগুলো। ভোরের দিকে তার একটু তন্দ্রার মতো এসেছিল। পাশের ঘরের দরজা খোলার শব্দে তার তন্দ্রা ভেঙে গেল। তিনি গত রাতেই সে পদশব্দ শুনতে পেয়েছিলেন। চটপট বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দরজার ছিদ্র দিয়ে তিনি বাইরের দিকে দেখতে পেলেন একটি লোক বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। লোকটিকে ভালো করে দেখার চেষ্টা করছিলেন ভ্যালজা, কিন্তু ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। বারান্দার আবছা অন্ধকার। লোকটি এবার আর ভ্যালজার ঘরের সামনে দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল। সিঁড়ির কাছে যেতে আলোতে এবার লোকটাকে ভালো করে দেখতে পেলেন ভ্যালজা। লম্বাটে গরম, হাতে একটি মোটা লাঠি, গায়ে লম্বা একটি কোট, দেখতে ইন্সপেক্টর জাভিয়ারের মতো। প্রতিদিনের মতো বুড়ি ঝি সকালে কাজে এলো, আর সব দিনের মতোই স্বাভাবিকভাবে ঘরদোর ঝাড় দেওয়া এবং গেরস্তালির কাজ করে যেতে লাগলো। ভ্যালজা সজাগ দৃষ্টিতে সব লক্ষ্য করছিল। ঘর ঝাড় দিতে দিতে একসময় বুড়ি ভ্যালজাকে জিজ্ঞেস করল, কাল রাতে ভালো ঘুম হয়েছে তো? আপনার চোখ অমন ফোলা ফোলা লাগছে কেন? ভ্যালজা জবাব দিল, হ্যাঁ, তেমন ঘুম হয়নি কাল রাতে। বুড়ি আবার বলল, কাল রাতে একজন নতুন ভাড়াটে এলো। আপনি গত রাতে কোনো সাড়া শব্দ পাননি? রাত 8টা, 8:30টার দিকে তো এলেন ভদ্রলোক। আমি ভাবলাম আপনি বুঝি টের পেয়েছেন। ভ্যালজা স্বাভাবিক নিরাসক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, পেয়েছি তো। তাহলে উনি নতুন ভাড়াটে? বেশ ভালো কথা। তা ভদ্রলোক কি করেন, আর নামটাই বা কি ওনার? কি করেন তা পুরোপুরি জানি না,
তবে শুনলাম আপনার মতোই জমানো টাকায় চলে। ব্যাংকে বোধহয় টাকা পয়সা আছে, কিংবা হয়তো কোম্পানির টাকাতেই চলে। কোম্পানি কাগজ আছে, তা ওসব আমি কিছু জিজ্ঞাসা করিনি। নামটাও ঠিক মনে পড়ছে না, কি যেন দাম না কি ধরনের একটা নাম যেন বলল। চেনেন নাকি আপনি? বুড়ি তার দিকে তাকালো। সেদিন সন্ধ্যাবেলা সারাদিন ভ্যালজার নানা চিন্তায় কেটেছে। আচ্ছা, বুড়ির কথার মধ্যে কি কোনো ইঙ্গিত আছে? হয়তো নেই, কিন্তু ভ্যালজার মনে হলো হয়তো বা আছে, কারণ বুড়ি সাধারণত এমন ভনিতা করে কথা বলে না। ভ্যালজার যাকে দেখেছেন সে ইন্সপেক্টর জাভিয়ার কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। আবার সে যে জাভিয়ার নয় সেটাও সঠিক বলতে পারছিলেন না। গত কিছুদিনের কয়েকটি ঘটনায় ভ্যালজার চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি ভাবছিলেন এখানে থাকা আর নিরাপদ নয়, নতুন একটি জায়গার সন্ধান তাকে করতেই হবে। শেষ হলো লে মিজারেবল গল্পের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আমরা ফিরে আসব খুব শীঘ্রই। যদি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।